প্রায় সবকটি রাজনৈতিক দল তাদের পার্টির কনস্টিটিউশনের বাংলা কিন্তু সংবিধান করেননি, করেছেন গঠনতন্ত্র। গঠনতন্ত্র কথাটা এটা কিন্তু শুধু নতুন শব্দের প্রস্তাব না। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনী তো আমরা চাই। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? কনস্টিটিউশন, গঠনতন্ত্র বা সংবিধান নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করেছি। তবে গত পর্বে সংবিধান বিষয়ে যাদেরকে ফ্যাক্ট ইন ইস্যু করবার চেষ্টা করেছি, সঙ্গত কারণে সেটা সম্ভব হয়নি। তবে আমাদের যাত্রা থেমে নেই। আজ আমরা এমন কিছু নিয়ে হাজির হয়েছি যা আপনাদের প্রচলিত ভাবনাকে চ্যালেঞ্জ করবে। তথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে বৈশ্বিক মানদণ্ডে যাচাই করাই আমাদের কাজ। বর্তমান বা চলমান সময়ে কয়েকটি ভিউ খবর বা ভুয়া খবর নিয়ে আজ আমরা কথা বলবো, যাতে ফ্যাক্ট চেককে বিশ্বজনীন এবং সার্বজনীন মানদণ্ডে বিবেচনা করতে পারেন। দেখতে চাই বিশ্বমঞ্চে এই সত্যতা যাচাইয়ের কাজগুলো কিভাবে হয়। এই পর্বে আমাদের স্ক্যানারে থাকছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কয়েকটি প্রতিবেদন। তথ্যের গভীরতা এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর ভেতরে এগুলো কতটা নির্ভুল। ফ্যাক্ট চেক চ্যাপ্টার 6-এর পর্ব গয়ে আপনাকে স্বাগত। বর্তমান বা চলমান সময়ে ঘটে যাওয়া কয়েকটি ভুয়া খবর জেনে আসি। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের সামনে কয়েকটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের ফ্যাক্ট চেক অনুষ্ঠান হাজির করব। এ পর্যন্ত আল জাজিরা 18টি ইস্যু নিয়ে ফ্যাক্ট চেক করে, যার বেশিরভাগই আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশ হওয়া বিভিন্ন ভুয়া খবরকে কেন্দ্র করে। এবার গ্রিন টিভি অনুসন্ধান সেলের বিশেষায়িত অনুষ্ঠান ফ্যাক্ট চেকের বাছাইকৃত প্রতিবেদনগুলো দেখব, যা একেবারে নতুন বা ভার্জিন বলতে পারি। আমরা এই পর্বে বিবিসি বাংলা নিউজের কয়েকটি খবরকে ফ্যাক্ট ইন ইস্যু করব বলে ঠিক করেছি। আরটি বা রাশান টিভিকেও ফ্যাক্ট চেকের একটি অভিনব প্রতিবেদন করতে দেখা যায়, যেখানে দর্শককে সরাসরি গল্পের সাথে যুক্ত করা হয় কুইজ দিয়ে। নজর রাখা যাক আরটির ফেক নিউজে। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সার্চ ইঞ্জিনগুলোকে ফ্যাক্ট চেক করবার বা ভুয়া খবর যাচাই বাছাই করবার অনেক টুলস তৈরি করতে দেখা যায়। চলুন সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে ক্লিক করে দেখি। আধুনিক সভ্যতার ইতিহাসে সারা পৃথিবীতে সবথেকে মানবেতর জীবনযাপনকারী গোষ্ঠী বলা হয় মিয়ানমারের আকিয়াব, আরকান বা তার আশপাশে থাকা বেশিরভাগ মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের জনগোষ্ঠীকে। এই বিবেচনা জাতিসংঘ সনদের ভিত্তিতে জাতিসংঘই করেছেন। ইতিহাস বলছে 1799 সালে প্রকাশিত ফ্রান্সিস বুকাননের গবেষণা কিংবা ব্রিটিশ আমলের অফিসিয়াল আদমশুমারিতে স্পষ্ট উল্লেখ আছে যে শত শত বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী আরকানে বাস করছে। ফলে রাজনৈতিক স্বার্থে একটি জাতিগোষ্ঠীকে হুট করে বাঙালি তকমা দিয়ে দেয়াটা সম্পূর্ণ বানোয়ার তথ্য। বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমারের এই মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে যখন এ ধরনের স্পর্শকাতর দাবি প্রচার হয়, তখন তার ভেতরের আসল সত্য জানাটা আমাদের নাগরিক অধিকার। মানবেতর জীবনযাপনকারী এই জনগোষ্ঠী রোহিঙ্গা নামে পরিচিত। চলতি মাসের 16 তারিখ রোহিঙ্গাদের বাঙালি দাবি মিয়ানমারের। তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ কর্তৃপক্ষের শিরোনামে বিবিসি বাংলা নিউজ একটি ডেস্ক রিপোর্ট ছাপায়। হয় মিয়ানমার নতুবা বাংলাদেশ, দুই দেশের কোনো একটি দেশ রাষ্ট্রীয় পর্যায়ে নেরেটিভ ডিকোডিং করছে, মানে বয়ান প্রতিবয়ানের জাতাকলে পৃষ্ঠ হচ্ছে বড় একটি জনগোষ্ঠী। অত্যন্ত নির্মম বাস্তবতা হলো মিয়ানমারের যেসব এলাকা থেকে জোরপূর্বক অভিবাসনের ঘটনা ঘটেছে, সেসব এলাকা কি এখন অভয়ারণ্য? উত্তর হলো না। তাহলে কি হচ্ছে সেখানে? একটু গভীর গবেষণা করলে দেখতে পায় ওসব এলাকা এখন মোড়লদের ব্যবসায়িক হাব বা বিভিন্ন প্রকল্পের ভাড়ায় খাটা ভূমিতে পরিণত হয়েছে। আরেকটু কাছ থেকে দেখলে আমাদের একমাত্র পাহাড় বেষ্টিত আদিনাথ মন্দির খ্যাত মহেশখালী। মহেশখালীর আদিম জনগণ শুধুই নয়, দেশি এবং ভিনদেশি মোড়লদের কাছে খোদ মহেশখালী উপজেলায় রিফিউজি উপজেলায় পরিণত হচ্ছে। এই বণিক সম্প্রদায়ের জন্য মহেশখালীর প্রায় ৮০,০০০ একর ভূমির ইতিমধ্যেই প্রায় ৫০,০০০ একর ভূমি অধিগ্রহণ করেছে সরকার। উন্নয়নে কোরবান হচ্ছে ভূমির হকদার এবং তার প্রিয় মাতৃভূমি, যেমনটা রোহিঙ্গাদের ক্ষেত্রে ঘটেছিল এবং ঘটছে। এবার আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েকটি খবরকে পোস্টমর্টেম করবার পাশাপাশি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ছড়ানো কিছু গুজব বা ভুয়া খবরের দিকে নজর দেব। একই সাথে জাতিসংঘ সনদ অনুযায়ী কি মানলে একটি রাষ্ট্রের কনস্টিটিউশন বলে গণ্য হবে সে বিষয়ে বিস্তারিত জানব। তবে তার আগে কিছু ভুয়া খবরের পোস্টমর্টেম করে আসি। এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। ইয়াহিয়া খানের এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অর্ডারে শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে ওটা মেনে পাকিস্তানের সংবিধান করবেন বলে তিনি 70-এ নির্বাচিত হয়েছেন। আমরা যেমনটা ফ্যাক্ট চেক চ্যাপ্টার 6 ক ও খতে দেখিয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রটি একটি গুজবে উদযাপিত রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে। শুধু তাই নয়, এই রাষ্ট্রের গণপরিষদ এবং কনস্টিটিউশন তথা গঠনতন্ত্র বা সংবিধান একটি সম্পূর্ণ সরকারি গুজবের বা ক্ষমতাসীন দলের গুজবের ফসল। একই সাথে আমরা ফ্যাক্ট চেক চ্যাপ্টার 5 জাতীয় সংসদ পর্বে ক্রস চেক করে দেখিয়েছি যে খোদ এই সংসদেই প্রোপাগান্ডায় রচিত 1972 সনের সংসদ। চলতি মাসের 18 তারিখ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্যই দেশে বিদ্যুতের চাহিদা ও বিদ্যুৎ বিল 2-3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত মন্তব্যটি করেননি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। প্রকৃতপক্ষে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিতে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে জানা যায় ডেইলি মোল্লার দেশ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই বিদ্যুৎ বিল 2-3 গুণ বৃদ্ধি পেয়েছে এমন কোনো মন্তব্যই করেননি ডাক্তার জাহেদুর রহমান। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথাবার্তা প্রবণতা নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ব্যবহার করে বাপকে সতর্ক করলেন জাইমা রহমান শীর্ষক একটি দাবি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়। প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয় যে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আমি আমার দাদুর রাজনীতি নিয়ে পড়েছি, আমার দাদুর রাজনীতি এমন ছিল না। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। জাইমা রহমানের নামে করা মন্তব্যটি ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। গত 5 আগস্ট আপনার শেখ হাসিনা দিল্লিতে প্রেস ব্রিফিং করে এবং সেখানে অডিও কলে মূলত তার প্রেস ব্রিফিংটা হয়। তো তখন বাংলাদেশ থেকে ব্যাপক হারে লেখালেখি হয়, ট্রোল করে হোক বা সিরিয়াসলি যেভাবে আর কি ব্যাপক হারে পোস্ট করে যে ওই সময় শেখ হাসিনা অডিও কলে এই সাড়া দিয়েছে বা প্রেস ব্রিফিং করেছে। তো সে জীবিত নেই, সে আসলে মারা গেছেন এবং তার এই অডিও কলটি মূলত এই দাবিতে মূলত ব্যাপকভাবে আপনার পোস্ট করা হয় ফেসবুকে যে প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনা সাক্ষাৎকার করছেন। এই সাক্ষাৎকারের পরেই উনি হচ্ছে যে এই প্রেস কনফারেন্সে যুক্ত হন। তো এটা হচ্ছে মূল দাবি ছিল এবং তারা এটা দিয়ে বোঝাতে চেয়েছিল যে শেখ হাসিনা আসলে মারা যায় না, সে বেঁচে আছেন। ভিডিওটা আমরা পরবর্তীতে যাচাই করি এবং দেখি যে ওই ভিডিওটা আসলে ওই সমসাময়িক না, এটা আপনার 2017 সালের এপ্রিল মাসের ভিডিও। কনস্টিটিউশন গঠনতন্ত্র বা সংবিধানে আমরা আবারও ফিরে আসি। সংবিধান নিয়ে শুধুই ফ্যাক্ট চেকের অনুসন্ধানের ফলাফল এমনটি হয়েছে বলে ভুল বোঝার দরকার নেই। মিনি বিশ্বকোষ খ্যাত উইকিপিডিয়াতে একটু নজর দেয়া যাক। আর বিগত অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান সংস্কার কমিশন গঠনও করেছিলেন, যা উইকিপিডিয়া নোটিশ করেছে। 72-এ যে একদলীয় মানে ফেসিবাদী মুজিবীয় সংবিধান, এই সংবিধানের আমরা অনেক সংস্কার দাবি করেছি জুলাই সনদ অনুযায়ী, কিন্তু বিএনপির কারণে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারছি না। যার সর্বশেষ নজির হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিএনপি হাসিনার সনদ অনুযায়ী মানে মুজিবের সংবিধান অনুযায়ী সম্পন্ন করেছে, অথচ তারা কথা দিয়েছিল তারা জুলাই সনদ অনুযায়ী তারা এই নির্বাচনটা করবে এবং 70 অনুচ্ছেদ উঠিয়ে দিবে এবং এমপিরা জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমরা বিএনপি দ্বারা প্রতারিত হয়েছি। আমরা মনে করি এই 72-এর সংবিধান কখনোই দেশের মানুষের মানে বাক স্বাধীনতা রক্ষা করতে পারছে না। যেখানে এমপিদের বাক স্বাধীনতা রক্ষা করতে পারছে না, সাধারণ জনতা অনেক দূরের ব্যাপার। প্রথম আলোতে 11 জুলাই
সোহরাব হোসেন লিখেছেন, সংবিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ গঠনের পর প্রথম 3 অধিবেশনের মধ্যেই সব স্থায়ী কমিটি গঠন করা বাধ্যতামূলক। এখন পর্যন্ত 50টি সংসদীয় কমিটির মধ্যে গঠন করা হয়েছে মাত্র 11টি, এর মধ্যে সংসদ সংক্রান্ত 8টি। বিগত 3 মাসে এই বিষয়গুলো নিয়ে সংসদের ভারপ্রাপ্ত নেতা সালাউদ্দিন আহমেদের মতামতও আমাদের ভাগ্যে জুটেনি। জাতিসংঘের সনদে বা চার্টারে নতুন রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসনতন্ত্র বা সংবিধান কেমন হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ডিকটেশন বা বিধিবিধান নেই। ফ্যাক্ট চেকের ফ্যাক্ট ইন ইস্যু হলো জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক বিষয়ে বা তারা কিভাবে সংবিধান লিখবে তাতে সরাসরি হস্তক্ষেপ করবার ইখতিয়ার জাতিসংঘের নেই। কোনো স্বৈরশাসক যদি জনগণের উপর জোরপূর্বক বা বৈষম্যমূলক কোনো সংবিধান চাপিয়ে দেয়, জাতিসংঘ সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে না, যদি সেখানে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত বা গণহত্যা না ঘটে। সংবিধান জনগণের বোঝা নয়, বরং হতে হবে জনবান্ধব, যা সত্যিকার অর্থেই জনগণের মৌলিক অধিকার ও প্রাপ্য নিশ্চিত করবে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গুজবের পোস্টমর্টেম নিয়ে। তবে মনে রাখবেন, গুজব প্রতিরোধে আপনি হতে পারেন আগামীর সবচেয়ে বড় যোদ্ধা।